আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন তারিখে শুরু হওয়া বিএসএফ বিজিবির 4 দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বিকালে। কি আলোচনা ও সিদ্ধান্ত হলো এই বৈঠকে? আমি সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করেছি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। এই মুহূর্তে উন্মুক্ত সংবাদ সূত্রে 57তম বিএসএফ বিজিবি বৈঠকের পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন বা যৌথ বিবৃতির পূর্ণ পাঠ এখনো প্রকাশিত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে বৈঠক শেষে যৌথ নথি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ ভাষ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে বৈঠক শেষে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেগুলোর ভিত্তিতে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ করা যায়, আমি সেই চেষ্টা করছি। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুশিন ইস্যুতে অচল অবস্থা বহাল। বাংলাদেশের অবস্থান কি ছিল? সীমান্তে একতরফাভাবে মানুষ ঠেলে পাঠানো বা পুশব্যাক করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং কারো নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থান কি ছিল? তারা অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের নিজের দেশের আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুযায়ী, দ্বিপাক্ষিক মানে বাংলাদেশের সাথে মিলে প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করতে দীর্ঘ সময় নিচ্ছে বলেও ভারতীয় পক্ষ অভিযোগ করছে, এমনকি বেশ কিছু কোনো উত্তরই পাঠাচ্ছে না। এইটা বিশ্লেষণ করলে কি পাই আমরা? এই ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং দুই পক্ষই নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে। এটি সম্ভবত এই বৈঠকের সবচেয়ে বড় বাস্তবতা। ভবিষ্যতেও সীমান্তে পুশব্যাক নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, সীমান্ত হত্যা প্রশ্নে বাংলাদেশ চাপ বজায় রেখেছে। বাংলাদেশ এই বৈঠকে সীমান্ত হত্যা, আহত করা, নির্যাতন, নিরস্ত্র বাংলাদেশিদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগ এগুলো বন্ধ করার দাবি জোরালোভাবে তুলেছে। আর ভারত কি বলেছে? ভারত বলেছে তারা তাদের সীমানায় তাদের দেশের আইন অনুযায়ী বিচার করবে এবং সেইভাবে যে শাস্তি পাওনা, যেভাবে এই কেসগুলো দেখা দরকার সে সেইভাবেই করছে। এর বিশ্লেষণ করলে আমরা কি পাই? যদিও যৌথভাবে জিরো বর্ডার কিলিং ঘোষণা আসেনি, বাংলাদেশ বিষয়টিকে আবারও শীর্ষ আলোচ্য সূচিতে তুলতে সক্ষম হয়েছে। এটি ঢাকার জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, গত 1 জুন ঢাকা সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বর্ডার কিলিংয়ের যে নতুন সংজ্ঞা দিয়েছিলেন, অর্থাৎ ভারত তার নিজস্ব সীমানায় অবৈধ প্রবেশ, চোরাচালান ইত্যাদি নিয়ে তাদের দেশের অর্থাৎ ভারতের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, এই সংজ্ঞা যেটা দিয়েছিলেন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, সেই সংজ্ঞা কিন্তু বিজেপি নিজেই মানল না, সেটা এই বৈঠকে দেখা গেল। তৃতীয়ত, ভারতের অগ্রাধিকার ছিল নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে। ভারতীয় পক্ষ জোর দিয়েছে সীমান্ত বেড়া ভাঙা, তার কেটে নেওয়া, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেয়া, সীমান্ত অবকাঠামো নির্মাণে বাধা সৃষ্টি করা, এই বিষয়গুলোর উপর ভারত জোর দিয়েছিল। বাংলাদেশ তারা এই বিষয়ের আলোচনায় তারা ভারতের কথার তারা প্রতিবাদ করেছে। আমরা বিশ্লেষণ করলে কি পাই? ভারতের কাছে বর্তমানে মূল রাজনৈতিক বার্তা হলো সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম সীমান্তে অবৈধ অভিবাসন প্রশ্নটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফলে দিল্লি সেই অবস্থান থেকে সহজে সরে আসবে না। কয়েকদিন আগে গ্রামবাসীরা, বাংলাদেশিরা ও বিজিবি একত্রে প্রায় 80 কিলোমিটার সীমান্ত বেড়ার তার কেটেছিল। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ভারত এই ঘটনার উল্লেখ করে বিজিবিকে সতর্ক করে দিয়েছে, এই বলে যে এমন ঘটনা ভবিষ্যতে ঘটানোর চেষ্টা হলে বিএসএফ চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে।
তাতে যদি মৃত্যুর হয়, বর্ডার কিলিং হয়, তাতেও বিএসএফ পিছিয়ে আসবে না এবং সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিএসএফ এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। চতুর্থত, কেন এই বৈঠক আগের বৈঠকগুলোর তুলনায় তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর এটি প্রথম বড় সীমান্ত বৈঠক। দ্বিতীয়ত, পুশইন বা পুশব্যাক ইস্যু গত এক বছরে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বিরোধে পরিণত হয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে খুবই খারাপ একটা জায়গায় পৌঁছেছে এই পুশব্যাক ইস্যুতে, অন্যান্য ইস্যু যদিও আছে। তৃতীয়ত, সীমান্তে একাধিক মুখোমুখি অবস্থান, যেটাকে স্ট্যান্ড অফ বলা হয়, সেটা তৈরি হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। এটার বিশ্লেষণ করলে আমরা কি পাই? দুই দেশই বুঝেছে যে পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত এবং এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যে কথাটা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি এই বিষয়টা নিয়ে আমি বলেছি যে পরিস্থিতিতে সীমান্ত সরগরম হচ্ছে তাতে আগামী দিনে কিন্তু দু দেশের সম্পর্ক, এমনকি সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ থেকে বড় কিছুও ঘটতে পারে। এবং এটা পারে বলেই মতভেদ থাকা সত্ত্বেও এই বৈঠকে ঠিক হয়েছে যে স্থানীয়ভাবে যোগাযোগের চ্যানেল খোলা রাখা হবে, অর্থাৎ বিএসএফ এবং বিজিবির মধ্যে স্থানীয় পর্যায়ে। তাহলে এইবার আসি শেষ যে কথা সেইখানে। বাংলাদেশ কি কিছু অর্জন করেছে এই মিটিং থেকে, এই বৈঠক থেকে? আর ভারত বা কি পেল? আদৌ কিছু পেয়েছে কি? দেখুন, বাংলাদেশের অর্জন কথাটা প্রথমে আসি। সেটা হচ্ছে পুশব্যাক প্রশ্নটি অন্তত আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে এবং আমরা যতদূর খবর পেয়েছি সেটা হচ্ছে পুশব্যাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, ভারতকে বাংলাদেশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় নিয়ে আসতে বাধ্য করেছে। বাধ্য করবে, কারণ এখানে তো আলোচনার জন্যই আসছে, এখানে তো লড়াই করতে আসছে না। সীমান্ত হত্যা, তৃতীয়ত সীমান্ত হত্যা এবং মানবাধিকার প্রশ্ন পুনরায় তুলে ধরেছে। তবে সীমাবদ্ধতা কোথায়? ভারত তার অবস্থান এক চুল পরিবর্তন করেনি। পুশব্যাক বন্ধের কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি ভারত বিন্দু মাত্র দেয়নি। অর্থাৎ যেভাবে পুশব্যাক চলছে আগামী দিনে সেইভাবেই চলবে। এইবার আসি সামনের কয়েক মাসে কি হতে পারে এই বিষয়টা নিয়ে এইবার দেখা যাক। তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, স্ট্যাটাস কো, অর্থাৎ বৈঠক চলবে, সীমান্তে মাঝে মধ্যে পুশইন বিতর্ক, ছোটোখাটো স্ট্যান্ড অফ, এগুলো চলতেই থাকবে, অর্থাৎ যেমন চলছে এখন তেমন চলবে। দ্বিতীয়ত, যাচাই ভিত্তিক প্রত্যাবাসন ব্যবস্থা, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ন্যাশনাল আইডেন্টিফিকেশনের ভিত্তিতে তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব বিচার করে তাদের ফেরত নেওয়ার ব্যাপারটা দেখা হবে। সেই নাগরিকত্ব যাচাইয়ের দ্রুততর পদ্ধতি নিয়ে দুদেশ আগামী দিনেও কাজ করতে পারে। আর তৃতীয়ত, নতুন উত্তেজনা কি? যদি আবার বড় আকারে পুশইন বা পুশব্যাক বা সীমান্তে হতাহতের ঘটনা ঘটে তাহলে রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্তের উত্তেজনা দুটোই দ্রুত বাড়তে পারে। তাহলে এই বৈঠকের এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তার সারসংক্ষেপ করলে কি বলতে পারি? এই বৈঠকের সবচেয়ে বড় বার্তা হলো বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যেতে রাজি, কিন্তু পুশব্যাক প্রশ্নে এখনো মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। অর্থাৎ বৈঠকটি সম্পর্ক ভাঙনের দিকে যায়নি, আবার কোনো বড় সমঝোতাও তৈরি করতে পারেনি। কাঁটাতারের বেড়া, সেখানেও ভারত তার অবস্থান থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসেনি। আগামী দিনেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলবে এবং ভারত কোনো রকম এখানে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তৃতীয়ত, সীমান্ত পরিস্থিতি আপাতত ম্যানেজড টেনশন, মানে যে টেনশনকে মোটামুটি ম্যানেজ করা যায়
এমন একটা পর্যায়ে রয়েছে। যদি আগামী কয়েক ঘন্টা বা আগামীকাল পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশনস জেআরডি সেটা যদি প্রকাশিত হয়, তাহলে তার ভাষা, ব্যবহৃত শব্দ, মানে এগ্রিড হয়েছে কিনা, কোনো পয়েন্ট কতটা এগ্রিড হলো, কিংবা এগ্রিড না হয়ে নোটেড হলো, কিংবা রেইটারেটেড হলো, মানে পুনরায় এটা আলোচনার মধ্যে নিয়ে আসা হলো, আবার এক্সপ্রেসড কনসার্ন, যে এই ব্যাপারে দুদেশ কারা কি কনসার্ন বা তাদের চিন্তা ব্যক্ত করলো, এই সব বিশ্লেষণ করে আরো গভীর কূটনৈতিক পাঠ আমি করতে পারবো, এবং সেটা সম্ভব হলে আপনাদের সামনে তখন নিয়ে আসবো। আপাতত এখানেই রাখছি। তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজকে পেশ করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বিশাল অনুষ্ঠান হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে 3 বাহিনীর প্রধান ছিলেন। সেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে তারেক রহমানের কি আলোচনা হলো, এছাড়াও সমসাময়িক কিছু ইস্যু নিয়ে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথে থাকবেন। বাজেট পেশের সাথে সাথেই তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে। আমির খসরু যে বাজেটটি পেশ করেছেন তাতে বিশেষ বিশেষ খাতে কালো টাকা সাদা করার সুযোগ শুধু রাখা হয়নি, বরং সেই টাকার কোনো উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না এমন বিধানও রাখা হয়েছে। কালো টাকা সাদা করার এর আগেও অতীতে আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলেও এটি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে যে বাজেটটি পেশ করা হলো সেখানে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, এবং অনেকেই মনে করছেন যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই অতীতের দুর্নীতির পথেই হাঁটছে। এই বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন কিন্তু পরপর 5 বার বাংলাদেশ পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী সাইফুর রহমান, এই দুজনই কিন্তু কালো টাকা সাদা করেছিলেন। এটা পৃথিবীতে খুব রেয়ার যে কোনো প্রধানমন্ত্রী বা ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তারা কালো টাকা সাদা করে। তো সেই অতীতের রেকর্ডের পথ ধরেই তারেক রহমান সরকার এখন বলছেন যে কিছু কিছু খাতে, আবাসন খাত এবং জমি কেনা, এসব খাতে আপনার যে কোনো কালো টাকা আপনি সাদা করতে পারবেন, এবং ইউ ডোন্ট নিড টু ইভেন টেল দ্য সোর্স। সমস্যা হলো যে আজকে আপনি যখন এই কালো টাকা সাদা করবেন, কখনো না কখনো এই রেকর্ড তো থেকেই যাবে। আরেকটা আলোচনা যেটা চলছে যে ডক্টর ইউনূসের আমলে প্রায় $200 বিলিয়ন সমপরিমাণ টাকা 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাটা বেশ কয়েকদিন ধরে রেমিটেন্সের নামে ফেরত আনা হচ্ছে। তো এইবার যেহেতু এই সুযোগটা বিএনপি সরকার দিচ্ছে, তার মানে ইউনূসের বিভিন্ন উপদেষ্টা, এই ছাত্র সমন্বয়ক, এদের যে পাচার করা বিদেশি টাকা তার একটা বড় অংশ তারা আবার ফিরিয়ে এনে ব্ল্যাক মানি হোয়াইট করার এই সুযোগটা তারা নেবে। এবং কয়েকদিন ধরে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশে বিদেশে কিন্তু আমাদের লোকজন জব হারাচ্ছে, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই জব কমে যাচ্ছে, লোকজন ফেরত আসছে, কিন্তু রেমিটেন্স বাড়ছে। এর দুটো ব্যাখ্যা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে জামাত একদম পরিকল্পিতভাবে বিদেশ থেকে রেমিটেন্স আনাটা বাধাগ্রস্ত করতো। তারা সেখানে শক্তিশালী একটা হুন্ডি সিন্ডিকেট গড়ে তুলেছিল, এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে সেখান থেকে হুন্ডির মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠাতো। ইউনূসের আমলে সেই জামাতি হুন্ডি সিন্ডিকেটটা তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো শুরু করলো। প্লাস এই যে ইউনূসের আমলে এবং বিএনপির আমলেও, এমনকি ইউনূসের আমলে বিএনপি নেতারাও, জামাত নেতারাও অনেকে বিদেশে টাকা পাচার করেছিলেন, সেই রেমিটেন্সের নামে তারা দেশে এনেছেন। সুতরাং এই যে দুর্নীতির মহোৎসব, এই বাজেটে কিন্তু আজকে যেটি পেশ করা হলো সেখানে সেই সুযোগটা রাখা হলো। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এই সুযোগটা থাকে কিনা, কিন্তু যে ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে, যে ইভেন সোর্স ব্যবহার জিজ্ঞেস করা হবে না, তাতে মনে হয় যে এটি থাকবে। সুতরাং দেখা যাক, বাজেট নিয়ে আমরা আরো কথা বলবো। গতকাল ছিল
এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এই উপলক্ষে সেনা কুঞ্জে একটি অনুষ্ঠান হয়েছে, যেটা শুরুতেই বললাম। সেখানে তারেক রহমানের সাথে সেনা প্রধানের বিভিন্ন সময় ইনফর্মাল কথা হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের লুকটা কিন্তু বদলে গেছে। তিনি সম্প্রতি হজে গিয়েছিলেন এবং হজ থেকে ফিরে তাকে আমরা যে ছবিটা তার আমরা দেখছি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছেলেপেলেরা তৈরি করেছে, কারণ আজকাল তো অনেক কিছুই বানানো হয়। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হলাম যে না, এটাই আমাদের জেনারেল ওয়াকার খান। তার মুখের গেটআপ, তার দাড়ি, তার মোচবিহীন দাড়ি দেখে অনেকেই রসিকতা করে বলছেন যে এই গেটআপ, এই স্টাইলটা নাকি জামাতি স্টাইল। জামাতের নেতাদের দেখবেন তাদের মোচ থাকে না, কিন্তু দাড়ি থাকে। এবং এই সূত্র ধরে অনেকেই বলছেন যে যেহেতু এই অভিযোগটি আমরা শুনেছি যে জেনারেল ওয়াকার খান ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি জামাতের আদর্শে বিশ্বাস করেন, তো এই দাড়ি গেটআপ দেখে অনেকেই সেটা আবার মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সাথে বিভিন্ন সময় কথাবার্তায় তিনি বারবার স্মৃতিচারণ করছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে তিনি শেষ দিকে যখন দেখা করেছিলেন, যখন তারেক রহমান লন্ডনে ছিল, তখন বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন দেশের জন্য যা ভালো হয় সেটা করতে, এবং তিনি তারেক রহমানের সাথে যোগাযোগ রাখতে বলেছিলেন। এবং বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে টেলিফোনে তিনি তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তারেক রহমান তখন লন্ডনে ছিলেন। এই স্মৃতি তিনি আবার গতকাল চারণ করেছেন তারেক রহমানের সামনে, এবং তিনি আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন, তিনি আসলে এক্সটেনশন চান। সেনাপ্রধান তার মেয়াদ শেষ হবে আগামী বছরের, তারপরেও তিনি আরো কিছুদিন থাকতে চান সেনাপ্রধান হিসেবে। সেটাও যদি না হয় তাহলে তিনি একটি বিশেষ পদ তৈরি হোক এটা চান, যেখানে তাকে সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীতে একটা উপরের পদে রাখা যায়। এই আকাঙ্ক্ষাটা তিনি ব্যক্ত করেছেন, কিন্তু এ ব্যাপারে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে মত পার্থক্য আছে। জেনারেল ওয়াকার খানের ফিউচার কি হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু গতকাল এই সাইড টকস গুলো হয়েছে এবং একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকার খানের শরীরটাও ভালো নেই। তার লিভার এবং কিডনিতে নানা রকমের জটিলতা দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার খানের ফিউচার নিয়ে পরে একদিন কথা বলবো। আমি গতকাল বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছে। সেখানে যে ফ্রান্সে যে 15 থেকে 17 জুন যে গ্রুপ 7 বা G7 এর মিটিং, সেখানে একটা সাইড লাইন বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়ে কথা হবে বলে আলোচনা হয়েছে। তখন কোন দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমি নিউজটা দিলাম এবং কলকাতার তরুণ ঘোষ দাদাও এই খবরটি নাকি দিয়েছেন, তো এই দুজনের মিল আছে, কিন্তু কোনো মিডিয়ায় নাকি দেখা যায়নি। কিন্তু আজকে ভারতীয় মিডিয়া এটি প্রকাশ করেছে এবং ট্রাম্প এবং মোদি তাদের অফিসিয়াল সূত্র এটি স্বীকার করেছে। মানে আমি যেটা বলার চেষ্টা করি সেটা একেবারে যে ভিত্তিহীন তা নয়, আমি চেষ্টা করি যে একটা অথেন্টিক সোর্স থেকে বলার। গতকাল আরো বলেছিলাম ইসলামী ব্যাংকে অস্থিরতা, এই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে কিনা। তো আজকে আমাকে অনেকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, যেমন আমি একটা ফুটেজ দেখাই যে লোহাগাড়ায় দেখেন ইসলামী ব্যাংকের কি অবস্থা। সারা দেশে অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা চলছে, ব্যাংকিং খাত খুবই দুর্বল হয়ে পড়েছে, এবং ঠিক এই সময়ে সারা দেশব্যাপী জুলাই যোদ্ধারা ব্যাপকভাবে জনগণের রোষানলে পড়ছে। তাদের যেন কুফা কাটছেই না। হবিগঞ্জের সেই মাহাদি হাসান এসআই সন্তোষ চৌধুরীকে হত্যা করেছিল বলে যে গর্ব করে বলতো, তাকেও নাকি গতকাল কে বা কারা ব্যাপক পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে। যা হোক, জুলাই যোদ্ধা জাহাঙ্গীরনগরের এক জুলাই যোদ্ধা, তাকে প্রায় অর্ধ নগ্ন করে পিটিয়েছে। তো সারা দেশ থেকেই আমরা এরকম খবর পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো